নমস্কার, শুভ সন্ধ্যা। ত্রিশিতাস ব্লগ ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রত্যেক রোববারের মতোই আমরা আবার এই রবিবারও চলে এসেছি আমাদের আড্ডা, আলোচনা এসব নিয়ে। আজকে আমি যে আলোচনাটা নিয়ে এসছি বা আলোচনাটা করার কথা ভেবেছি সেটা হচ্ছে, আমরা এই কোভিড-19 বেশ কিছু সময় কাটিয়ে উঠলাম। লকডাউন, এখন আনলক 1 এবং নিউ নর্মাল লাইফ, এই সবগুলো আমাদের জীবনটাকে আর কি চালনা করা হচ্ছে, এসবের মধ্যেই আমরা চলছি। তো ঠিক এই সময় দাঁড়িয়ে এইসবের কবলে থিয়েটার কিভাবে পড়ছে এবং এই নিয়ে আজকের প্রজন্ম এবং আজকের প্রজন্মের মানুষজনই আছেন যারা থিয়েটারকে ভালোবেসে থিয়েটারকে পেশা হিসেবে নির্বাচন করেছেন। আমি আমার সঙ্গে আজকে যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব এবং সরাসরি আলোচনায় প্রবেশ করব। প্রথমেই আছেন বারাসাত কাল্পিক দলের কর্ণধার দেবব্রত ব্যানার্জি। দেবব্রত দা, নমস্কার, অনুষ্ঠানে স্বাগত। এরপরে আছেন সবুজ সাংস্কৃতিক কেন্দ্রের কর্ণধার রাজেশ দেবনাথ। রাজেশ দা, নমস্কার, অনুষ্ঠানে স্বাগত আপনাকেও। এবং সব শেষে আছেন রুদ্রপ্রসাদ চক্রবর্তী। রুদ্রপ্রসাদ দা আসানসোল চর্যাপদের কর্ণধার। এবং আমি এখানে প্রত্যেককে এই সিকোয়েন্সেই দেখতে পাচ্ছি, তাই এইভাবেই আমি পরিচয় পর্বটা করালাম। তো আমি প্রথমেই যেভাবে পরিচয় করালাম সেই সিকোয়েন্সেই যাব প্রশ্নগুলো নিয়ে। আমি প্রথমেই দেবব্রতদার কাছে আসি। দেবব্রতদা, এই যে থিয়েটারকে আপনারা পেশা হিসেবে নির্বাচন করেছেন এবং এরকম অনেক ছেলে মেয়ে আছেন যাদের ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল অন্য ক্ষেত্রে, ক্ষেত্রে তারা হতে পারে পড়াশোনায়, হতে পারে টেকনিক্যাল দিকে, কিন্তু অনেক ছেলে মেয়েই কিন্তু ভেবেছিল যে থিয়েটারটাকেই পেশা করবে। কিন্তু এই যে পরিস্থিতি, হঠাৎ করে একটা অযাচিত যে পরিস্থিতি, একটা পূর্ব পরিকল্পনাহীন যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে থিয়েটারটাকে যারা পেশা হিসেবে নির্বাচন করতে চাইছেন তাদের ঠিক কী কী সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে বা যেতে হবে না, সেটা নিয়ে যদি একটু বলেন, এটাই আমার কাছে আপনার কাছে আমার প্রশ্ন। না, প্রথমত হচ্ছে গিয়ে ধন্যবাদ যে এরকম একটা আয়োজন করার জন্য প্রোগ্রাম, যেটা লাইভ এবং আমাদের কথা খানিকটা হলেও কিছু মানুষের কাছে পৌঁছবে। একদমই। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে প্রশ্নটা আসলে যে পেশাগতভাবে নিলে কি কি সমস্যা হতে পারে এই সময় দাঁড়িয়ে, এটা না দীর্ঘদিন ধরে আসছে। মানে ইতিহাসে প্রথম দিন থেকে এই প্রবলেমটা শুরু হয়েছিল যে থিয়েটারটা পেশাগতভাবে নিতে গেলে কি 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 সমস্যা সম্মুখীন হতে পারে। প্রথমত বলি যে এখানে যারা আছে এখানে প্রত্যেকেই মোটামুটি মানে শিক্ষিত মিনস আমি বলতে চাইছি যে সার্টিফিকেট তাদের কাছে আছে প্রত্যেকের কাছে। তো সার্টিফিকেট নিয়ে দৌড়লে এ দৌড় ও দৌড় দৌড়লে নিশ্চয়ই কিছু একটা চাকরি কিংবা কিছু একটা জুটে যেত। কিন্তু এটা না একটা প্রথম যেটা হয় এটা হচ্ছে একটা ভালোবাসা। এটা প্রথম জায়গা তৈরি হয় একটা ভালোবাসা। তো ভালোবাসা থেকে যখন আসার পরে যখন দেখা যায় যে না, আমার জীবনটা আমি অন্যভাবে দেখতে চাইছি, আমি বাঁচতে চাইছি এইভাবে, যে আমার তথাকথিত যে সিস্টেম, সেই সিস্টেমের বাইরে দাঁড়িয়ে আমি অন্যভাবে দেখছি আমার জীবনটাকে এবং আমার পৃথিবীটাকে একটু অন্যরকম ভাবে সাজাচ্ছি। সেই ক্ষেত্রে না যখন এই পর্যায়ে পৌঁছই আমরা, তখন আমরা ভাবি যে এই থিয়েটারটাই আমি করব। এবং এখানে যারা আছে তারা প্রত্যেকেই মোটামুটি থিয়েটার নিয়ে পড়াশোনা করেছেন। তো এইটা করার পরে, এই থিয়েটার নিয়ে পড়াশোনা করার পরে যখন মনে হয় যে আমি তো পড়াশোনা করলাম, আপনি যেমন একজন অধ্যাপিকা আর কি, তো আপনি যেমন পারেন তাহলে আমার তাহলে কোয়ালিটি যাওয়া কথা। আমিও তো এগে কমপ্লিট করে ফেলেছি, মানে মাস্টার ডিগ্রি এবং ভালো রেজাল্ট ড্রামা ডিরেকশন নিয়ে, তাহলে সুতরাং আমার তাহলে পজিশনটা কি, মানে তাহলে কি আমার কোনো গুরুত্ব নেই মানে সমাজে? কিন্তু এই সোসাইটি না কোথাও একটা বাউন্ড করে দিয়েছে যে এইটা হচ্ছে গিয়ে, মানে যারা আমাদের গুরুজনরা বলেছেন যে এইটা হচ্ছে গিয়ে একটা বিলাসবহুল থিয়েটার ফর্ম, মানে ফর্ম আর কি, আর্ট। এটা যেমন হচ্ছে জমিদার, একদম যদি ইতিহাস থেকে আসি তাহলে জমিদাররা এইটা হচ্ছে মজা নেওয়ার জন্য থিয়েটারটাকে দেখতো, এবং কিছু মানুষ করতো এবং তাদেরকে কিছু টাকা দেওয়া হতো যে ভাই এনাও তোমরা একটু আনন্দ করো, ফুর্তি করো, মানে যদি কোর্ট বলি তাহলে ফুর্তি করো, যাও।
তারপরে যখন আসলো হচ্ছে গিয়ে একটা একটা সময় আসলো মানে বাবুয়ানা কালচার, মানে লেভেল পরবর্তী সময় যদি বলি তাহলে বাবুয়ানা কালচার। সেখানে দেখা হলো যে মিস শেফালি আসছে, কিংবা এখানে বিরাট মানে একদম ঝিঙ্কানাকা নাচ হচ্ছে আর কি। হ্যাঁ, মানে মহিলাদের ব্যাপকভাবে দেখানো হচ্ছে এবং প্রচুর মানুষ সেখানে যাচ্ছে, সেখানে উত্তম কুমারও যাচ্ছে। হ্যাঁ, তো তখন আমাদের সোসাইটি বললো, এ বাবা, আমাদের এখানে গণনাট্য হচ্ছে আর আপনারা এইসব করছেন, বন্ধ করে দিন, মানে এইটা দিয়ে করা যাবে না। এবার মুশকিলটা হচ্ছে, যখন এইটা হতো তখন কিছু মানুষ পেশাগত ভাবে বেঁচে যেত, মানে কিছু মানুষ টাকা পেত, অর্থ পেত, তার যারা ব্যাককে কাজ করতো, মানে ম্যাক্সিমামই তো আর্টিস্টদের দিয়ে কাজ করানো হতো, মানে যারা ফেমাস আর কি তাদেরকে দিয়ে কাজ করানো হতো, কিন্তু কিছু মুষ্টিমেয় মানুষ বেঁচে যেত। যখন বন্ধ হলো, বন্ধ হয়ে যাওয়ার পরে আরেকটা ধাপ তৈরি হলো যে আমরা আর্টিস্ট। তো আমরা আর্টিস্ট বলতে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছলো যেটা হচ্ছে গিয়ে আমি চাকরি করব, চাকরি করব, করার পরে হচ্ছে গিয়ে আমি থিয়েটার চর্চা করব। তো থিয়েটার চর্চাটা সেই একটা দারুণ বিলাসবহুল জায়গায় পৌঁছলো যে আমি চাকরি করতে যাব, একটা আমি অধ্যাপক, কিংবা আমি কোনো অফিসে চাকরি করি, মানে যে কোনো অফিসে হতে পারে, সরকারি কিংবা বেসরকারি যে কোনো অফিসে কাজ করি, এবং তারপরে সেখান থেকে এসে আমি থিয়েটার চর্চা করব। এবং থিয়েটার চর্চার সঙ্গে কাদেরকে নেব? যারা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যারা আর কিছু নেই, মানে তাদের আর কিছু করার নেই, তাদেরকেই আমরা পাকড়াও করব। এবং আমার যে তাত্ত্বিক যে ভাবনা চিন্তা আছে, কিংবা আমার যে একটা ইন্টেলেকচুয়াল ভাব আছে, সেইটা কোথাও শেয়ার করে দেবো এবং তাদেরকে ভাবাবো এবং স্বপ্ন দেখাবো যে কিছু একটা হবেই, বা সোসাইটির কিছু একটা হবেই। তো এটা ভালো যে আমরা হাতিয়ার হিসাবে নিলাম। আমরা এটা একেবারেই জানি যে এটা রাজনৈতিক ক্ষেত্রে থিয়েটারটা একটা অস্ত্র আর কি, বলা যেতে পারে হাতিয়ার, মানে একেবারে মানুষের কাছে সরাসরি চলে যাওয়া যেতে পারে। এরপরে যখন আমাদের জেনারেশন আসলো, কিংবা তার আগের জেনারেশন আসলো, তারা ভাবলো যে এটা হতে পারে না, যে আমি 2-4টে কাজ একসাথে কেন করব, আমি কেন শুধুমাত্র থিয়েটারটা করবো না, আমি শুধু মানে স্কুলে পড়াবো, কিংবা আমি একটা প্রাইভেট চাকরি করব, বাড়িতে এসে সংসার করব, ঘুরে বেড়াবো। যদি এই মানুষটা ভাবতে পারে, তাহলে কেন আমি পারবো না যে আমি থিয়েটার করব এবং থিয়েটার করে আমার সংসার চালাবো, কিংবা আমি যেমন ভাবে চলতে চাই তেমন ভাবে চলতে পারবো। এইটা কোথাও একটা মানুষ, একটা শ্রেণী বলে দিল যে না ভাই, থিয়েটারটা এটা নয়, থিয়েটারের ইতিহাসটা অন্য জিনিস। তো এইটা বলতে বলতে একটা দারুণ মানে একটা আধা প্রফেশনাল একটা জায়গায় দাঁড়ালো যে হ্যাঁ, অর্থ আছে, সরকারি গ্র্যান্ট আছে খানিকটা, সরকার তোমাকে সহযোগিতা করবে, কিন্তু আলটিমেটলি থিয়েটারটা তুমি ভাই শখেই করো, এটা কি করে বেঁচে থাকা যায় না। এর পরবর্তী জেনারেশন, মানে একেবারে যখন আমরা যখন পিঠ থেকে গেল এবং আমরা যখন বুঝতে পারলাম যে করলে আমরা এটাই করব এবং শুধুমাত্র এটা করেই কিভাবে বেঁচে থাকা যায়, আগের জেনারেশনরা যে ভাবেননি তেমনটা নয়, কিন্তু ভেবেও খানিকটা ভাবেননি এরকম একটা ভাব ছিল, কারণ তাদের একটা সাপোর্ট ছিল। তো আমাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা প্রতি মুহূর্তে ভাবতে শুরু করেছি যে এখন আমরা কিভাবে পেশাগতভাবে নিতে পারি, কারণ সরকারি গ্র্যান্ট খুবই অল্প দেয়, সেটা দিয়ে একটা মানে আর্টিস্ট, কিংবা যদি বলা যায় যে গুরু কিংবা ডিরেক্টর, তারপরে আর্টিস্ট, এরকম ভাবে যদি ধরি, তাহলে যে অর্থটা দেয় সে অর্থ দিয়ে কোনো মতেই আজকের দিনে দাঁড়িয়ে কিছুই ঘটে না। মানে 10,000 টাকা যদি একটা গুরুর হয়, মানে যদি বলা যায় মাইনে হয়, তাহলে সেইটা দিয়ে কিচ্ছু ঘটতে পারে না, কিচ্ছু হয় না। এটা আপনিও জানেন ভালো করে। মানে তো তারপরে কি হলো যে আমরা ভাবলাম যে আমরা একটা পেশাগত ভাবে এটা নেব, এবং এত থিয়েটারে পড়াশোনা হচ্ছে, এত কিছু হচ্ছে, এত চারিদিকে হচ্ছে। হ্যাঁ, পরে আসছে। তো এত কিছু হওয়ার পরে আমরা একত্রিত হওয়ার চেষ্টা করলাম এবং ভাবলাম যে পেশাগতভাবে আমরা কিভাবে নিতে পারি। এবং আমরা পুরোপুরি, এখন তো প্রাইভেট সেক্টর প্রায় বসা, যেহেতু এই একটা পরিস্থিতি, এবং আমরা সরকারের কাছে কিভাবে, মানে সরকার আমাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে সেই একটা ভাবনা চিন্তা চলছে। এবং আমাদের পরবর্তী জেনারেশন, মানে যখন আমরা এত আমরা আতঙ্কিত নই, আমরা ভালোবেসে এটাকে বেছে নিয়েছি এবং ভেবেছি যে কিভাবে আমরা জার্নি করতে পারি। কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন, তারা কিন্তু কেউই এইটাকে আর ভালোবাসার জায়গা থেকে তো নেবেই, খানিকটা হলেও ভালোবাসা তো আছেই, যে একটা অদ্ভুত মুহূর্ত তৈরি করে, একটা অদ্ভুত স্বপ্ন তৈরি করে একটা মানুষের মধ্যে থিয়েটার। হ্যাঁ, মানে প্রথমেই এসে তাকে পাকড়াও করে তার মস্তিষ্কটা, আগে খেয়ে নেয় ওটা, খাওয়ার পরে তারপরে শুরু হয় জার্নিটা। তো তার জুনিয়র যারা আসছে, তার আমাদের পরবর্তী সময়, একেবারেই আমরাও জুনিয়র, তার পরবর্তী সময় যারা জুনিয়ররা আসছে, তারা একেবারে অন্ধকারে রয়েছে, তারা এখন ওয়েব সিরিজের দিকে যাচ্ছে,
যদি যদি হ্যাঁ ওয়েব সিরিজ কিংবা কোনো সিরিয়াল সিনেমা এই ছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। মানে যদি আপনি ধরেন যদি এনএসডি তে পড়ানো হয়, ন্যাশনাল স্কুল অফ ড্রামায়, তাহলে ওখান থেকে ম্যাক্সিমাম লোক বোম্বেতে চলে ওখানে স্ট্রাগল করবে। তাই থিয়েটারে কোনো মানে সে যত যেখান থেকে আসুক না কেন চলে যাবে হচ্ছে গিয়ে বোম্বেতে। মানে তার তার মাটিতে এসে কোনো রকম ভাবে কাজের জায়গা আর থাকে না, মানে তার তার মাথাটাই ওইভাবে ওয়াশ করা হয়। আর আমাদের এখানে মানে বিশ্বভারতীতে ওই রুদ্রদা পড়াশোনা করেছে এবং রবীন্দ্র ভারতীতেও পড়াশোনা করেছে। তো আমাদের এখানে হচ্ছে গিয়ে প্রথমেই বলা হয় এখানে উৎপল দত্ত কাজ করেছে, এখানে সৌম্য মিত্র কাজ করেছে, এখানে হচ্ছে অজিতেশ বন্দ্যোপাধ্যায় ছিলেন, এখানে বাদল সরকারের মতো একটা মানুষ থার্ড থিয়েটার করেছেন এবং বলেছেন যে মানে একেবারে নমিনালি কিভাবে থিয়েটারটা করা যায়, একেবারে অল্প পয়সায় কিভাবে করা যায়। তো এইসব দেখানোর পরে বলছে যে এইসব দেখানোর পরে বলছেন যে সৌম্যবাবু অজিতেশ বন্দ্যোপাধ্যায় বাদ দিয়ে যদি খানিকটা দেখা হয় তাহলে দেখা যাবে যে সবারই মোটামুটি একটা দারুণ জায়গা ছিল। মানে বাদল সরকারও একটা দারুণ অর্থ নিয়ে তারপরে এসেছিলেন থিয়েটারে, ঠিক আছে, কিন্তু ভেবেছিলেন যে আমাদের ইন্ডিয়ান ইকোনমির অবস্থা খুবই খারাপ, সুতরাং আমরা থিয়েটারটা এইভাবে করবো, এটা খুবই ভালো এবং আমাদের কাছে দৃষ্টান্ত যে আমরা কিভাবে জার্নি করতে পারি। কিন্তু আলটিমেটলি এখন যেখানে দাঁড়িয়ে আছে যে আগামী 15 থেকে 20 বছরের মধ্যে আমাদের থিয়েটারে মানে আমরা যারা স্বপ্ন দেখছি এখনো পর্যন্ত যে আমাদের থিয়েটারে কি আসতে চায় পারে, এটা কিন্তু কেউ জানি না, কেউ জানি না। কিন্তু আমরা মুভমেন্টের মুখোমুখি দাঁড়িয়ে আছি, প্রচুর জুনিয়রদের ডাকা হচ্ছে যে আমাদের থিয়েটারটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে এবং সিনিয়ররা কি কি বলেছেন। অনেকে রেগে যাচ্ছেন যে ভাই চাকরি করে কেন করবো না, কারণ হচ্ছে কি আমার তো সিকিউরিটি দরকার। তো আমি বলছি যে সিকিউর বিপ্লব করে কোনো লাভ নেই, যদি বিপ্লব করতে হয় তাহলে সরাসরি মাঠে নামুন এবং বলুন কথা। আর যদি আপনারা যদি সহযোগিতা করতে চান, যে আপনারা পারেননি, আপনারা হতাশ এবং পালিয়ে গেছেন মানে ফিল্ডে আছেন কিন্তু দূর থেকে আর কি, তাহলে আমাদের সহযোগিতা করুন। পেশাগতভাবে এইটুকু বলা যেতে পারে, এর পরের জানি আর জানি না। অনেক ধন্যবাদ দেবব্রত দা। আমি রাজেশ দার কাছে আসবো। এই যে দেবব্রত দা বারবার বলছিলেন যে ছেলেমেয়েরা পড়াশোনা করে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পড়াশোনা করে, রাজেশ দা দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ছেলেমেয়েরা এই যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পড়াশোনা করে বা বিভিন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করে তারা ওয়েব সিরিজ বা সিরিয়াল সিনেমা এইসবের দিকে ঝোঁকার একটা প্রবণতা আছে। এবং এই যে একটা বর্তমান সময়ে দাঁড়িয়েও আমরা প্রায়শই বলি যে থিয়েটারের দর্শক কমে যাওয়ার মূল কারণ কিন্তু এই যে সিরিয়ালগুলো, ধারাবাহিকগুলো যেগুলো, সেটা। এবং আমরা এটাও দেখতে পেলাম এই লকডাউন পিরিয়ডেই যে সিরিয়াল বা সিনেমা নিয়ে অনেক রকম সতর্কীকরণ, অনেক রকম নিষেধাজ্ঞা, অনেক রকম নির্দেশনামা, সব কিছুর পরেও কিন্তু সেগুলো খুললো। কিন্তু যেটা সরকার বা প্রশাসনের তরফ থেকে একবারও বলা হলো না সেটা হচ্ছে নাটকের কথা। নাটক কিভাবে হবে, মঞ্চ নাটকগুলো, থিয়েটার বা অডিটোরিয়ামগুলো কিভাবে চলবে। তো ঠিক এই পরিস্থিতিতে লড়াইটা, প্রতিদ্বন্দ্বিতাটা কি আরেকটু বেশি প্রসারিত হয়ে গেল, সেটা নিয়ে যদি বলেন। নাটক আর ইলেকট্রনিক মিডিয়া মানে ফিল্ম বা ওয়েব সিরিজ বা সিরিয়াল আলাদা, পুরো আলাদা। মানে সেটা প্রতিদ্বন্দ্বিতা আছে বলে আমার মনে হয়। মূল যেটা সমস্যা, যে কারণে নাটকের দর্শক কমে যাচ্ছে, এবং দর্শক কমে যাচ্ছে বলেই একটি ছেলে বা একটি মেয়ে যখন এনএসডি বা রবীন্দ্র ভারতী বা বিশ্বভারতী থেকে বেরোচ্ছে, তখন সে থিয়েটার নিয়ে পড়াশোনা করলো কিন্তু সে চলে যাচ্ছে মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে। তার একটা বড় কারণ যে আমাদের যারা আগের জেনারেশন ছিল, সেই জেনারেশনের একটা বড় দায় ছিল আমার মনে হয়, সেটা হচ্ছে সমাজের প্রতি একটা দায় আছে। মানে তার থিয়েটারের একটা সামাজিক দায়বদ্ধতা আছে, সেখান থেকে সে থিয়েটার করছে এবং এমন কিছু ক্লাস থিয়েটার দিয়েছে সেটা দেখে আমরাই বলেছি এটা যদি থিয়েটার হয় তাহলে আমরা এটাই করব, আমরা এসেছি থিয়েটারটা দেখতে। কিন্তু যদি আপনি শুধুই থিয়েটার করে, মানে আমি বলতে চাইছি একটি মানুষ যে একটি স্কুলে পড়ায় বা যে একটি ব্যাংকে চাকরি করার পর তার একটা সামাজিক দায়বদ্ধতা আছে, তার মনে হয়েছে, তারপর সেই দায়বদ্ধতার জায়গা থেকে সে থিয়েটার করছে। সেই থিয়েটার আর একটি মানুষ শুধুই থিয়েটার করছে দুটো এক হবে না, একটাই কারণে, কারণ যে শুধু থিয়েটার করছে তার সবার আগে নিজের প্রতি দায়বদ্ধতা আছে, নিজের ফ্যামিলির প্রতি দায়বদ্ধতা আছে, তারপরে সামাজিক দায়বদ্ধতা। যে ব্যাংকে চাকরি করে থিয়েটার করতে আসছে সেও খুব ভালো থিয়েটার করছে, কিন্তু তার কিন্তু নিজের দায়বদ্ধতা, নিজের পরিবারের দায়বদ্ধতার যে রিসোর্সটা সেটা তার ব্যাংকের চাকরি থেকে তুলে নিচ্ছে। একদম। আমাদের থিয়েটারের মূল যেটা সমস্যা হয়ে গেছে, যখনই
আমি আমার নিজের দায়বদ্ধতা মানে আমি কিভাবে সার্ভাইভ করব সেটার জন্য একটা অন্য পেশাকে আমি অবলম্বন করে নিয়েছি, তখন আমার থিয়েটার থেকে সার্ভাইভের কোনো জায়গা নেই। এবার যখনই সার্ভাইভের জায়গা নেই সেটার প্রতি আমার সেই প্যাশনটা কখনোই কাজ করতে পারে না, যে প্যাশনের জন্য যে আজকে এই সময় দাঁড়িয়ে এই মোমেন্টে, অর্থাৎ আজকে এখন যতটা বাজে, এখন বাজে ধরুন 10টা 15, ঠিক 2020 10টা 15-তে এই সময় দাঁড়িয়ে ওয়ার্ল্ড মানে এন্টারটেনমেন্ট কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে এটা নিয়ে সে ভাব, কারণ তার সে দায়বদ্ধতা নেই। তার মূল দায়বদ্ধতা, তার ক্রাইসিসটা কিন্তু তার এই ব্যাংকের সার্ভিস বা স্কুলের সার্ভিস বা প্রাইভেট সার্ভিসটা কিন্তু কমপ্লিট করে ফেলছে। তারপর সে থিয়েটার করছে, যেটাকে সে বলছে, এবং আমি খুব কোট করে বলছি যে সামাজিক দায়বদ্ধতা, সেটা বেসিক্যালি হচ্ছে আত্মতুষ্টি। অর্থাৎ সে শুধু নিজের জন্য থিয়েটারটা করে যাচ্ছে, মানে নিজের আত্মতুষ্টির জন্য থিয়েটার করে যাচ্ছে। সেই থিয়েটারটা করে তাকে খেতে হয় না। এবার যখনই তাকে খেতে হয় না, তাকে ভাবতেও হয় না যার পাশাপাশি কি খাবে। আমরা তো নিজেদের খাওয়ার বাদ দিয়ে তো ভাবি না, মানে এই সময় আমার বাড়িতে খাওয়া জুটছে, আমি তো জানতে চাইছি না যে আমি যে সারাউন্ডিং এ থাকি আমার শহরে আর কয়জনে খাওয়া জুটছে, জানতে চাইছি না। তেমনি তারাও কখনো জানতে চাইছে না তার দলের বাকিদের খাওয়া জুটছে কিনা, কারণ তার কিন্তু থিয়েটার থেকে তার সার্ভাইভের কোনো সম্পর্ক নেই। সার্ভাইভ এবং তার থিয়েটার দুটো আলাদা বিষয় হয়ে গেছে। এইটা আমার মনে হয় দর্শকের থেকে পিছিয়ে যাওয়ার একটা বড় কারণ। কারণ আপনি যে ইলেকট্রনিক মিডিয়ার কথা বললেন, সেই ইলেকট্রনিক মিডিয়ার ইচ এন্ড এভরিথিং মানুষ তারা কিন্তু ওইটা থেকে সার্ভাইভ করে। তাই তাদের প্রতিদিন ভাবতে হয় কি করে আরো বেশি করে দর্শকের কাছে পৌঁছবো, কি করে দর্শক আরো বেশি করে দেখবে, টিআরপি বাড়বে, আমার রোজগার বাড়বে। কারণ রোজগার না পারলে আমি ধ্বংস হয়ে যাব। আমাদের থিয়েটারের ম্যাক্সিমাম 80% লোকেদের এই দায়টা নেই। যখনই এই দায়টা নেই, দর্শকের কাছে প্রচন্ড অদম্য ভাবে পৌঁছানোর ইচ্ছেটা নেই, এই পৌঁছানোর ইচ্ছেটা নষ্ট হয়ে গেল। অর্থাৎ আমার কাছে আমার কথা হচ্ছে গিয়ে রাজেশের সূত্র ধরেই বলি যে আজকের দিনে দাঁড়িয়ে আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার একটা উত্তর হচ্ছে গিয়ে, একটা সময় কল্লোল হয়েছে, মানে সেই সময় দাঁড়িয়ে সেই ক্রাইসিস। আজকের দিনে দাঁড়িয়ে এমন কি চর্চায় আছি আমরা, কিংবা আমাদের জেনারেশন কি চর্চায় আছে, যেটা থেকে এমন কিছু দিতে পারে যেটা এই তুড়িতে দর্শক আসবে। সেটাও আমার, এটা আমার দায়, এটা কিন্তু আমার দায়, এটাও আমার দায় যে আমি শুধুমাত্র থিয়েটার করে কিভাবে আমি এই তুড়িটা মেরে দর্শককে নিয়ে আসবো। হ্যাঁ, মানে যেমন এখানে সিরিয়াল সিনেমা যেমন নতুন ভাবে এসছে, মানে ওয়েব সিরিজ এসছে, এবং এখন থিয়েটারের অ্যাপস তৈরি হচ্ছে, মানে এই রিসেন্ট তৈরি হলো বলে থিয়েটারের জন্য একত্রিত করা হচ্ছে, আর্কাইভ করা হচ্ছে, এবং সেটা অ্যাপস এবং বিক্রি করা হবে থিয়েটারটা। তো এটা তৈরি হচ্ছে, মার্কেট তৈরি হয়ে গেছে প্রায়। তো কিন্তু আমার কাছে কি প্রোডাক্ট আছে, যদি আমি প্রোডাক্ট বলি, আমি যেটা বিক্রি করতে যাবো সেটা আমার কাছে কি আছে, সেইটা নিজেকে একবার যাচাই করা। আমি এই একটা প্রশ্ন আপনাদের সকলের কাছে আমি রাখতে চাইও, মানে আলোচনার পরিপ্রেক্ষিতে এই প্রশ্নটা উঠে আসে যে ইদানিং আমি দেখলাম যে বেশ কিছু নাট্য দল, বেশ কিছু পরিচালক, তারা 50 টাকা বা 100 টাকা টিকিটের বিনিময়ে অনলাইনে নাটকগুলো যেগুলো হয়ে গেছে মঞ্চস্থ সেগুলো একটা দেখাচ্ছেন, এরকম একটা প্রবণতা তৈরি হয়েছে। আমি তিনজনের কাছে এই প্রশ্নটা রাখবো যে থিয়েটার তো একদম একটা মানে সরাসরি সাক্ষাতের বিষয়, যেখানে একদম ইনস্ট্যান্ট রিয়াকশন পাওয়া যায় দর্শকের কাছ থেকে, এবং সেটা শিল্পীদেরও একটা মানে জায়গা, পাওয়ার জায়গা, প্রাপ্তির জায়গা, সেটা একটা। এবং সেইটা ঠিক একদিনের একটা মঞ্চকে, মানে একদিনের একটা অনুষ্ঠানকে, সেটাকে অনলাইনে দেখানোর মধ্যে মানে ঠিক কি সেই ফ্লেভারটা থাকে? ঠিক দর্শকরাও কি নিতে পারেন, বা আপনারা যারা দেখাচ্ছেন তাদের কাছেও ঠিক কতটা গ্রহণযোগ্য হয়? আসলে অনলাইনে থিয়েটারটা হয়, অনলাইনে থিয়েটারটা হয়, যেটা হয় সেটা হচ্ছে একটি নির্দিষ্ট শো এর একটা ভিডিও আর্কাইভ, একদম থিয়েটার নয়। মানে আমি নিজে গৌতম হালদারের মেঘনাদ বধ কাব্য ছোটবেলা থেকে বহুবার দেখেছি, মানে 20, 25, 30 বারও বোধহয় আমি দেখে ফেলেছি। কিন্তু আমার কাছে মেঘনাদ বধ কাব্যের ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে কিন্তু আমি সেই উত্তেজিতটা হই না। কেন হই না? কারণ ওটা থিয়েটার নয়, ওটা হচ্ছে একটা আন্দাজ পাওয়া যায় যে এই থিয়েটারটা যদি মঞ্চে হতো তাহলে বোধ হয় এমন হতো, সেটাও কিন্তু বোধ হয় দিয়ে গিয়ে দাঁড়াচ্ছে। মানে আমি এমন নাটক দেখেছি। হ্যাঁ, রুদ্রপ্রসাদ দা একটুখানি আসি, আমি আসছি রাজেশ। হ্যাঁ, রুদ্রদা বলছিলেন। তবে আমার যেটা মনে হয় যে এটা দুধের সাথে ঘোলে মেটানো হলেও রাজেশ, যেটা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে তো থিয়েটারটা একেবারে বন্ধ। সেখানে আর একটা জিনিস, যে আর্কাইভ হয়ে থাকাটা কিন্তু খুব দরকার। মানে আমরা টিনের তলোয়ারের অডিওটা পাই, কিন্তু আমরা টিনের তলোয়ারের ভিডিও ওই একটা ছোট্ট একটা ক্লিপিংস আমরা পাচ্ছি। কল্লোলের কথাও বললো, এগুলো ভিডিও কোথায়? এগুলো আমরা দেখতে পাচ্ছি না। মানে
হতে পারে সেই শোটা হয়তো খুব খারাপ শো হয়েছিল, মানে তার থেকেও ভালো শো অন্য শো হয়েছিল, মানে থিয়েটারে তো ভ্যারি করে, আজকে শোটা খুব ভালো হলো, কালকে আমি শোটা সেটাই একটু ভালো বলছি হলো। যে হয়তো যে দিনের আর্কাইভটা করা হচ্ছে সেদিন হয়তো ঠিক শিল্পীরা তাদের পছন্দ মতো অভিনয়টা হয়তো করতে পারলেন না, এবং সেটাকে আর্কাইভ করে রাখা হলো, এবং তাতে আরেকদিন হয়তো সেটা খুব ভালো হয়ে গেছিল। মানে এইগুলো তো ভ্যারি করে, তো সেটা মানে এটা মাঠে 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 বসে খেলা দেখা আর টিভিতে খেলা দেখার মতো ব্যাপার। কিন্তু আলটিমেটলি আমরা তো মানে ব্রাজিলে গিয়ে খেলাটা দেখতে পাচ্ছি না, তখন আমরা খেলাটা টিভিতেই দেখছি, মানে ব্যাপারটা এরকম। আরেকটা মনে হয় যে রুদ্রদা, মানে আমার বারবারই মনে হয় যে এইটা করার পেছনে যেমন মানুষকে আটকে রাখা খানিকটা হলো, যে থিয়েটারটা এরকম 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 ঘটে, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বিকল্প জায়গা বারবারই সবাই খুঁজছে। তো থিয়েটারকে কিভাবে বিকল্প জায়গা নিয়ে আসা যায়, মানে ব্যবসার জায়গায় নিয়ে আসা যায়, সেইটা হয়তো আরেকটা খোঁজ। এটা মানে যদি আমরা পপুলার করার কিন্তু একটা হ্যাঁ না থিয়েটার, আপনি যেটা বলছেন দেবব্রতদা যে ব্যবসায়িক একটা প্রবণতা, সেটার জন্য তো সেটারও তো একটা দরকার আছে। যেখানে গ্র্যান্টটা এতটা কম, সেটাকে যদি আমি প্রফেশনাল জায়গায় ব্যবসায়িক জায়গায় নিয়ে আসি, সেটারও তো দরকার আছে কোথাও গিয়ে, তাই নয়? আছে আছে, দরকার আছে। আমি বলছি যে কথাগুলো হলো সেই কথাগুলো সূত্র ধরে আমি কটা কথা। হ্যাঁ, একটা হচ্ছে যে যেটা হচ্ছে যে ও কল্লোলের কথা বললো, রাজেশ অনেকগুলো কথা বললো, বা আপনি যে কথাটা বললেন যে টিভি মিডিয়ার সিরিয়ালের শুটিং শুরু হয়ে গেছে, থিয়েটার নিয়ে ভাবনা হয়নি। আসলে মুশকিলটা হচ্ছে যে শুটিং এর ক্ষেত্রে তো একটা সংখ্যা বেঁধে দিয়ে দেওয়া হয়েছে যে 35 জনের বেশি নেওয়া যাবে না ক্রিউ নিতে। থিয়েটারে না এটা বড় সমস্যার জায়গা। মানে একটা ফিল্মের কাজ শুরু হয়নি সেভাবে, আমাদের যদি ধরি সিরিয়ালের কাজ শুরু হয়েছে, তো সিরিয়াল গুলোর ক্ষেত্রে 35 জন নিয়ে হচ্ছে, এবং সেখান থেকে টাকা কিন্তু আসছে টিভিতে, মানে দর্শকটা কিন্তু টিভিতে, এবং সেখানে কিন্তু দর্শকটা 35 জনের মধ্যে নেই, সেখানে কিন্তু মানে লক্ষ লক্ষ দর্শক। থিয়েটারের ক্ষেত্রে একটা প্রোডাকশন করতে গেলে যে খরচটা হয়, বেসিক্যালি যে একটা কনভে হতে পারে, তার আর্টিস্ট পেমেন্ট হতে পারে, বা তার একটা প্রোডাকশনের কস্ট আছে, সব মিলিয়ে এই খরচটা, মানে এবার আমি যদি বললাম 5 জন মিলে একটা থিয়েটার করছে, মানে 30 জন দর্শক, এবারে কত টাকা করে টিকিট করলে পরে তাহলে ওই একটা টাকা উঠে আসবে, যেই টাকাটা আর্টিস্ট পেমেন্ট করে বা দলের কিছু টাকা রেখে সেটা সম্ভব। সুতরাং আমার মনে হয় যে এই জন্যই থিয়েটারটা এই মুহূর্তে এখনো শুরু হয়নি, কারণ যতক্ষণ না মাস মানে থিয়েটার হয়নি, মানে হয়তো ইন্টিমেটে করা যেতে পারে যে আমি 8-10 জনের জন্য আরেকটা জিনিস করা যেতেই পারে, সেক্ষেত্রে 1000 টাকা করে টিকিট হোক। এইবারে 1000 টাকা করে টিকিট করে আমি 20 জন দর্শক আনলাম, 20,000 টাকা আমি পেলাম, এবং সেই টাকার দলের মধ্যে, কিন্তু তার মানে তার মান কি হতে হবে? এই আমার আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে এখানে, যে একটা থিয়েটার আমি কোথাও সিরিয়াল বা সিনেমার সাথে কম্পেয়ার করার জায়গা, মানে যেটা আপনার প্রশ্নে উঠে এলো যে আমরা কি তবে মানে এখানে কম্পিটিশনটাকে বেড়ে গেল? আসলে কম্পিটিশন তো একটা আছেই, মানে আবার কম্পিটিশন নেই, দুটো একদম আলাদা মাধ্যম। কিন্তু কম্পিটিশনটা হচ্ছে এইটাই যে সিরিয়াল বা সিনেমাতে বা সিরিয়াল গুলোতে আমি খুব প্রকাশ্যেই বলছি, অত্যন্ত বোকা বোকা। আমার প্রচুর বন্ধু বান্ধব, রাজেশ দেবুর প্রচুর বন্ধু বান্ধব, তারা সগর্বে কাজ করছে, তারা কিন্তু মানে অফ দ্য ক্যামেরা বলে তারা পেটের দায় ওটা করে, তারা ভালোবেসে তারা থিয়েটার করে, এটা বলে। কিন্তু মুশকিলের জায়গাটা যে বোকা বোকা অ্যাক্টিং বা বোকা বোকা সবটাই বোকা বোকা, এবং মানুষকে সেই বোকা বোকা জিনিসটা গেলানো হচ্ছে। জানি না ওখানেও ভালো কাজ করা যেতে পারে না তা না, কিন্তু ওই প্রবণতা, মানে একটা সময় যেমন থিয়েটারে ছিল এমন নাটক যেটা ওই মানে যেই নাটকগুলো একটা সময় মানে ওই ফ্যামিলি যে নাটকগুলো হতো সেগুলোই এখন সিরিয়ালে কনভার্ট হয়েছে। এবার মানুষ বাড়িতে বসে, মানুষ তো ঘুরে হচ্ছে, তো মানুষ বাড়িতে বসে দেখতে পাচ্ছে ফ্যামিলি গুলো, এবং এখন আর তাহলে আমার মঞ্চে দেখার দরকার নেই। এইবারে সমস্যাটা হচ্ছে যে মান, মানে আমরা যারা কাজ করার চেষ্টা করছি তারা কতটা মানের কাজ করছি আমরা। এখন যে কল্লোলের মতো নাটক হচ্ছে না এটা আমি মনে করি না, হচ্ছে, কিন্তু প্রচারটা পাচ্ছে না। আর একটা বড় কথা হচ্ছে আমরা তিনজনেই যারা এখানে বসে আছি তারা কিন্তু কেউ সরাসরি কলকাতার থিয়েটারের সাথে যুক্ত নই। আমি এই প্রশ্নেই আসবো। আমাদের প্রচুর কলকাতায় আমরা প্রচুর শো করি হয়তো, বা আমাদের প্রচুর বন্ধু বান্ধব আছে, দেবু আমি রাজেশ তিনজনই রবীন্দ্র ভারতীতে কলকাতাতে পড়াশোনা করেছি, সব ঠিক আছে, কিন্তু আমরা সবকিছু করার পরে আমরা নিজেদের যে মাটি, নিজেদের যে শহর বা গ্রাম, মফস্বল কথাটা আমার কিস্তির মতো লাগে এখন আপাতত। তো এই যে মফস্বল, এখানে বসে যে আমরা থিয়েটারটা করছি,
এখানে তো প্রচার নেই সেভাবে। ঠিক। হ্যাঁ, প্রচার আর নেই বলবো না। এবারে আমরা যদি কাজ করে আজকে পশ্চিমবঙ্গে আমাদের একটা পরিচিতির জায়গা তৈরি হয়েছে, মানুষ একটু হলেও চিনছে। চিনছেন। এই যে চেনার জায়গাটা যে তৈরি হয়েছে, তার মানে কতটা পরিশ্রম তার পিছনে রয়েছে। হুম। নিশ্চয়ই কিছু মানের কাজ হয়েছে, তাই জন্য আজকে একটা পরিচিতির জায়গা তৈরি হয়েছে। কিন্তু তবুও সেই প্রচারটা নেই, যেই প্রচারটা কলকাতাকে মুখী দলগুলো যারা ভালো কাজ করছে। কলকাতায় প্রচুর খারাপ কাজ, কলকাতায় প্রচুর ভালো কাজ, হুম। যেহেতু অনেক বেশি দল, অনেক বেশি খারাপ কাজ, এবং ভালো কাজের সংখ্যা সবসময় কম। সেই জায়গা থেকে যেই ভালো কাজগুলো হচ্ছে সেগুলো প্রচার পেয়ে যাচ্ছে, অনেক সময় খারাপ কাজও প্রচার পায়, কিন্তু এখানে ভালো কাজেরও প্রচারটা সেভাবে আসে না। সুতরাং একটা জায়গা যে প্রথম কথা মানের উন্নতি, দ্বিতীয় কথা হচ্ছে যারা থিয়েটারটা করবে তারা সবাই যদি কলকাতামুখী হয়ে গেল, যেটা দেবুর কথায় উঠে এলো যে এনএসডি থেকে পাশ করে একজন বিখ্যাত ভারতীয় নাট্য ব্যক্তিত্ব এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব, তিনি এনএসডি তে গিয়ে এনএসডির উৎসবে বলে এলেন, यहाँ से पास करके आप लोग जाइए मुंबई ज्वाइन कीजिए, ফিল্ম ইন্ডাস্ট্রি জয়েন कीजिए। মানে একজন ডিরেক্টর, তিনি একটা নাট্য উৎসবের মানে ভারতের সব থেকে দামি এবং রুদ্রপ্রসাদ দা কোনোভাবে বোধহয় কানেকশনের বাইরে গেছে। ফেরা। হ্যাঁ হ্যাঁ রুদ্রদা। কেটে গেছে, হ্যাঁ সরি কেটে গেছে। হ্যাঁ না না সেটা হচ্ছে যে ফিল্মে কাম কিজিয়ে, এটা তারা বলছে। তো এখানে হচ্ছে মুশকিলের জায়গা। তো আমাদেরকে না থিয়েটারটা করার জন্য আমাদের যারা সিনিয়রের সিনিয়র যারা, তারা না খুব একটা উৎসাহ দেয়নি। আসলে দেয়নি কারণটা হচ্ছে রাজেশের কথা বা দেবুর কথা সূত্রেই বলি, যে তারা যেহেতু নিজেরা করেননি বা তারা হয়তো করার সুযোগ পাননি, হয়তো পেলে পরে তারা করতেন, তো তারাও রাস্তাটা সন্ধান করেনি কিভাবে। তারা বরঞ্চ ওই বিকল্প রাস্তাটা, বিকল্প মানে হচ্ছে অন্য কিছু করে আমি থিয়েটারটা করবো। এই প্রসঙ্গে অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের একটা কথা, মানে আমি কোট টু কোট বলছি না, কিন্তু এটা আমি বিভিন্ন জায়গায় কথা, আমার খুব প্রিয় কথা, যে অজিতেশ বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বলছেন যে যদি শৈলেন মান্না সকালবেলা একটা চাকরি করে বিকেলবেলা গড়ের মাঠে গিয়ে ফুটবলটা প্র্যাকটিস করতেন, অথবা সত্যজিৎ রায় একটা লেদ ফ্যাক্টরিতে চাকরি, লেদার ফ্যাক্টরিতে বা লেদ ফ্যাক্টরি চাকরি করে সেখান থেকে তারপরে তিনি বিকেলবেলা একটু সিনেমা বানাতেন, তাহলে যেই এর মানের সিনেমা বা যেই মানের ফুটবল খেলাটা হতো, সেই মানের আমরা থিয়েটারটাও কিন্তু চলছে। বিপ্লবও হয় না অ্যামেচার ভাবে, থিয়েটারও হয় না অ্যামেচার। তো আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায় খুব মানে উনিও সিনেমার দিকে যেতে হয়েছিল নাকি, খুব বাজে কিছু ছবিতে কাজ করতে হয়েছে, এবং ওনার মানের মতো অভিনেতাকে একদম মিস ইউজ করা হয়েছে চলচ্চিত্র জগতে। না, উৎপল বাবু তো যেতে হয়েছিল, ওনাকেও যেতে হয়েছিল সিনেমাতে, থিয়েটার থেকে বাদ। হ্যাঁ, কিন্তু উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায় যে জায়গাটা, উৎপল বাবু যে জায়গাটা পেয়েছিলেন চলচ্চিত্র জগতে, অজিতেশ বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটা পাইনি। না, আমি বলছি থিয়েটার বাঁচাতে যেতে হবে। আমি এবার একটা জিনিস জিজ্ঞেস করি, যে এই যে এখনো কলকাতার দিকে একাডেমি অফ ফাইন আর্টস, মধুসূদন মঞ্চ, শিশির মঞ্চ, যে কোনো জায়গাতে খুব বড় বড় করে যখন পোস্টারগুলো থাকে, তখন কিন্তু আমি একদম নাম তুলেই বলছি, দেবশঙ্কর হালদার খুব বড় করে লেখা, গৌতম হালদার খুব বড় করে, এবং বাকিদের নামগুলো ছোট ছোট হতে 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 যারা জুনিয়র তাদের কিন্তু নামগুলো দেওয়াই হয় না। কিন্তু আমি নিজের একটা ব্যক্তিগত কথা বলি, সেটা হচ্ছে আমি বোমা নাটকটা দেখেছিলাম, যেখানে দেবশঙ্কর, আমি একদম সোশ্যাল মিডিয়ায় পুরো আমি ওপেনলি বলছি কথাটা, যেটা আমার মনে হয়েছে, যে যেখানটা কিন্তু হেমচন্দ্র যে ক্যারেক্টারটা একটি ছেলে করেছিল, অনেক জুনিয়র ছেলে, তার অভিনয়টা কিন্তু অদ্ভুতভাবে আমার নিজেকে, মানে আমার কাছে সেটা ছুঁয়ে গিয়েছিল। সেটার তুলনায় দেবশঙ্কর হালদারের অভিনয়টা বড্ড বেশি রিপিটেশন, একই একটা জায়গা আসছিল। তাহলে কেন এদেরকে বড় জায়গায় দেখানো হয় না, কেন হয় না, এটা আমি জানতে চাই, যেহেতু আপনারা একদম সরাসরি আছেন। আমার যেটা মনে হয় যে দেবুদাকেও তো সেই জায়গাটা অ্যাচিভ করতে হয়েছে, অফকোর্স করতে হয়েছে। দেবুদা একটা জায়গাটা অনেক কষ্টে অ্যাচিভ করেছে। মানে আজকে হঠাৎ করে মানে দেবশঙ্কর হালদারকে একটা নাটকে দেখা যায়, আন্তিগনে বলে কি নাটকে, টিভিতে বা দেখতে পাবেন, পিছনে বল্লম ধরে দাঁড়িয়ে আছে। তো সেই সময়টাও দেবুদাকে পার করতে হয়েছে, এবং দেবুদাকে আজকের সময়টাতেও দাঁড়াতে হচ্ছে। একদম। এইবারে মুশকিলটা হচ্ছে যে, এইবারে মুশকিলের জায়গাটা হচ্ছে যে যার কথা আপনি বললেন, যে হেমচন্দ্র ক্যারেক্টারটা যিনি করেছেন, অথবা যিনি বারিন ঘোষ ক্যারেক্টারটা করেছেন, হ্যাঁ, এরা প্রত্যেকে আমাদের বন্ধু, কেউ দাদা, কেউ বন্ধু, কেউ ভাই,
এরা আমাদের একদমই, আমিও কারোর নাম উল্লেখ করছি না এখানে, কিন্তু যেটা বিষয় যে হ্যাঁ মানে 100 বার, আমি অদ্ভুত ভাবে কিন্তু তার নামও জানি না। দীপশঙ্কর হালদারের নাম জানি, তার নাম পৌলমী আপনি যার বসুর নাম নাম বলছেন, জানি। আপনি হ্যাঁ। আপনি হেমচন্দ্রের যে ক্যারেক্টারটি, সে আমাদের বন্ধু, আমার রাজেশের দুজনেরই বন্ধু, দেবু দাদা হবে হয়তো, ওর নাম হচ্ছে কৌশিক কর। আচ্ছা। হ্যাঁ, তো ও বহরমপুরের ছেলে, এবং সে ক্যারেক্টারটি করে এবং খুব ভালো ক্যারেক্টার চরিত্রটি করে। হ্যাঁ, এবারে সেই জায়গা থেকে কিন্তু এইটা নয় যে ও পরিচিতি পাচ্ছে না, হ্যাঁ অবশ্যই পরিচিতি পাচ্ছে। কৌশিক কিন্তু এমনিতে খুব মানে ফেমাস একজন পরিচালক এবং অভিনেতা। হ্যাঁ, এবং কৌশিকও একইভাবে কিন্তু থিয়েটারের পাশাপাশি ওকে চলচ্চিত্র বানাতে হয়েছে বা চলচ্চিত্র নির্মাণ করেছে, ও টিভিতে অভিনয় করে এবং খুব ভালো অভিনেতাও। সেই জায়গায় কিন্তু এই প্রশ্নটা সত্যি খুব ক্রুশিয়াল প্রশ্ন যে কেন অন্যদের নামটা নেই। আসলে বোমাতে তো অনেকগুলো চরিত্র রয়েছে আমার মনে হয়, অনেকগুলো চরিত্র আমি শুধু বোমার কথা বলছি না, আমি বোমা একটা উদাহরণ হিসেবে প্রতিস্থাপন করলাম। এইখানে আমার একটা বক্তব্য আছে। হ্যাঁ, আমি একটু রুদ্রদার কথাটা শুনে নিয়ে আসছি রাজিদা, আমি আসছি। আসলে হ্যাঁ, আমার যেটা মনে হয় যে এই যে কোন একটা মুখকে প্রমোট করা, হ্যাঁ আসলে এইটা কিন্তু পরিচালক বা দলের ব্যর্থতা আমি বলবো না, আমি বলবো এখানে দর্শকের ব্যর্থতা। কারণ আমার নাম রুদ্রপ্রসাদ চক্রবর্তী, আসানসোলে আমি যখন নাট্যোৎসব করছি বা নাটক করি, যখন প্রচার হয় এবং ফোন নাম্বার দেওয়া থেকে যে অমুক নম্বরে ফোন করুন টিকিটের জন্য, তখন কোনো সুধী দর্শক, শিক্ষিত দর্শক বা শিক্ষিতা দর্শক তারা ফোন করে জিজ্ঞাসা করে, আছে রুদ্রপ্রসাদ চক্রবর্তী নাকি সেনগুপ্ত, মানে ওই দাঁড়িয়ে আছে যার, বলছে না এনারও মাঝে মাঝে দাঁড়িয়ে রাখেন, আমার ছেলেরা মজা করে বলে ইনিও দাঁড়িয়ে রাখেন কিন্তু সবসময় রাখেন না। হ্যাঁ, না মানে ওই যে একটুখানি সোহিনী সেনগুপ্ত বলে, না এনার এখনো ছেলেপুলে হয়নি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে তারা তখন ইন্টারেস্ট প্রকাশ করেন। তো মানে এইটা কিন্তু দর্শকের সমস্যা। মানে আমি আসানসোলের বুকে বসে দেখেছি থিয়েটার হচ্ছে, তাতে কোনো মানে কোনো কালে থিয়েটার তারা করেছেন, তারপরে সিরিয়ালে যাওয়ার পর থিয়েটারটা করেননি, এবার এখন থিয়েটারে এদের বেশি পয়সা দিচ্ছে, একদিনের শো হয়তো 7,000-8,000 টাকা করে দিয়ে দিচ্ছে, চলো শুটিং এর থেকে একদিন গিয়ে থিয়েটারটা করে আসি। এরকম কিছু অভিনেত্রী রয়েছে, আমি দেবুদার কথা বলছি না, কিন্তু আমি একদম পাতি সিরিয়ালের অভিনেতাদের কথা বলছি। তারা যখন মঞ্চে ওঠেন, এবারে দর্শকদের রিয়াকশনটা কি, দেখছিস ওই সিরিয়ালটা ইষ্টি কুটুমে আছে, বা পটলওয়ালা গানওয়ালাতে আছে, বা ভিন্ডিওয়ালা টেবিল টেনিস প্লেয়ারে আছে, এরকম কিছু নাম বলতে শুরু করে। হ্যাঁ, এবং ওরাই আলোচনা করছে, হ্যাঁ উনি আছেন, এখন আপাতত দেখে নিন, পরে আপনি সিরিয়ালে গিয়ে দেখবেন তখন আলোচনা করবেন। তো দর্শক চাইছে এই মুখগুলো, এইবারে বিক্রির স্বার্থে, প্রোডাকশনটা বিক্রির স্বার্থে দলগুলোকেও একই জিনিস করতে হচ্ছে হয়তো। এইখানে দর্শক চাইছে মানে আমরা চাহিদাটা তৈরি করে দিয়েছি তাদেরকে, যে এইটাই ঘটে। আসলে দর্শকের কাছেও তো সেই মুখগুলোকেই প্রমোট করা হচ্ছে বারবার। একটা যেটা বিষয় সেটা হচ্ছে এটাকে কিন্তু খুব একটা মানে অন্যভাবেও দেখছি না। মানে একটা সময় তো আছে যে উত্তম কুমার সুচিত্র অভিনীত ফিল্ম, মানে এটা তো হয়েছে। তো একটা মানে নাটক বল, ফিল্ম বল, কোনো যদি তারকা থাকে, তারকা মানে যে একটু পপুলার, একটু বিখ্যাত, তাহলে তাকে প্রমোট করা হয়, মানে সেটা কিন্তু আদিকাল থেকে করে আসা হয়েছে। এবার তাকে কতটা প্রমোট করা হবে, মানে শুধু দেবশঙ্কর হালদার অভিনীতই লেখা হবে, বাকি কিছু লেখা হবে না, নাকি বাকিদেরও স্থান দেবে, সেটা নির্ভর করছে যে সেই দলটি বা ওই প্রোডাকশন হাউসটা যে কি প্রমোট করছে। সে কি তার নাটক, তার কনসেপ্টটাকে প্রমোট করতে চাইছে, না শুধুমাত্র স্টারটাকেই প্রমোট করে নাটকটাকে মানুষের কাছে নিয়ে যেতে চাইছে। এটা কিন্তু তার ব্যক্তিগত ওই ফিলোসফির উপর, সে আলটিমেট কি করতে চায়। এই প্রসঙ্গেই বলি যে আমার জানা একটি আমি এমন কিছু দলের কাজ দেখেছি যেখানে শুধুমাত্র কিন্তু ওই নামগুলো দিয়েই প্রমোট করার একটা প্রবণতা আছে। তার মানে হ্যাঁ, মানে তারা কনসেপ্টটাকে প্রমোট করছে না, তারা শুধু নামটাকে প্রমোট করছে। যে অমুক নামটা আছে, আমরা আলোচনায় বসেছি বলে বলছি কথাগুলো। আমি বলি একটা কথা, আমার পরিচিত একটি দল, আমার পরিচিত একটি দল, তারা ওই সব নাম দিয়ে, সমস্ত অভিনেত্রী, সমস্ত টেকনিশিয়ান, প্রত্যেকের নাম দিয়ে তারা প্রচার করতোই বলবো। এবারে তারা বললো যে না, আমরা সবার নাম দিয়ে সবকিছু, আমাদের এরকম ব্যাপার নেই, আমরা সবার নাম দিয়ে সবকিছু করবো। কিন্তু হঠাৎ করে দেখা গেল একজন থিয়েটারেরই থেকে ওঠা একজন অভিনেতা, তিনি এখন মানে বিখ্যাত অভিনেতা, তিনি তাদের সাথে হঠাৎ করে একটি নাটক করলেন, এবং তার পরের দিন যে পোস্টারটি বেরালো তাতে ওই একই ব্যাপার হলো যে অমুক অভিনেতা অভিনীত অমুক নাটক।
তো তাদের সেসব কনসেপ্ট চলে গেল, মানে যখনই কোনো বিখ্যাত মানুষ নেই তখন দলের সবাই আমার একদম সবাই না মিলে না, আমার নাম এটা কিন্তু দেখ, এটা কিন্তু দেখ, আমি একটা ঘটনা বলি, সেটা হচ্ছে ব্রাত্য বসু, যেমন বোমার উদাহরণ দেওয়া হলো, যেমন ব্রাত্য বসুর কিন্তু মুম্বাই নাইটস নাটকটায় কিন্তু গৌতম হালদার ছিল, কিন্তু সেইখানে কিন্তু গৌতম হালদার অভিনীত মুম্বাই নাইটস লেখা হয়নি। অবশ্যই গৌতম হালদার যারা প্রথম গ্রেডের অভিনেতা তাদের নামটা একটু বড় ছিল, কিন্তু সেখানে কিন্তু নাটকটাকে প্রমোট করা হয়েছে, শুধুমাত্র গৌতম হালদারকে প্রমোট করা হয়নি। বলি, আমি যদি বোমার কথাই বলি, বোমা যখন আমি দেখেছি, আমার যেখানে ও যেটা বললো যে আমারও তাই মনে হয়েছে যে না 100 বার, এবং ওখানে কিন্তু কোথাও দেবশঙ্কর হালদারকেও প্রমোট করা হয়নি নাটকটার মধ্যে। যারা নাটকটা দেখছে যখন, বারিন ঘোষ, হ্যাঁ কৃষ্ণেন্দু দেওয়ানজি, তো বারিন ঘোষ বা কৌশিক বা আমাদের যে আরেকটি ক্যারেক্টার যে করছিল, কি নাম যেন, অনির্বাণ ঘোষ, না অনির্বাণ ঘোষ আর একজন যে লম্বা চুল, ওই আরে ত দিয়ে বলে যাচ্ছে না, মনে হলো বলছি। তো এই প্রত্যেকটি চরিত্র ওখানে, বা সত্রাজিৎ দা, হ্যাঁ এদের অনেক বেশি প্রমোট করা হচ্ছে। হ্যাঁ মানে মঞ্চে যখন দেখা যাচ্ছে প্রচুর স্পেস দেওয়া হয়েছে। তো আমি প্রচারের দিক থেকে বলছি, প্রচারের দিক থেকে দুটো নাটকই কিন্তু একই নির্দেশকের হওয়া সত্ত্বেও দুটো নাটক, ওই যে অনির্বাণ ঘোষের নামটা দেখে মানুষ যাবে না, অনির্বাণ ঘোষের নামটা দেখে যাবে না, বা কৌশিক করের নামটা দেখে মানুষ যাবে না, যাবে তো মানুষ দেবশঙ্কর হালদারের নামটা দেখে। এই যে প্রবণতাটা তো এবং কিছুটা হলেও পৌলমী বসুর নাম দেখেও যাবেন মানুষ, পৌলমী বসুর নাম দেখেও যাবেন। এবং অবশ্যই আরেকটি নাম যেটা সবথেকে বড় ফ্যাক্টর, সেটা হচ্ছে ব্রাত্য বসু নিজের মানে আমি অন্তত মনে করি যে এই সময় সবথেকে মানে অন্যতম সেরা নাট্যকার, মানে ওনার নাটক রয়ে যাবে, মানে ওনার নাটক যেমন দেখতেও ভালো লাগছে, আমি পাঠযোগ্যতা বলছি, পাঠযোগ্যতা দিক থেকে অনেক উন্নত সেটা। কিন্তু যেটা বিষয় যে এই যে প্রবণতাটা, এটা দীর্ঘদিন আগে থেকে চলছে, যেটা বললো দেবু, এটা দীর্ঘদিন আগে থেকে চলছে যে অমুকের অভিনীত, তসুকের অভিনীত বা অমুক চমক আছে এই নাটকটাতে, এটা দীর্ঘদিন ধরে চলছে এবং দর্শকের মাইন্ডসেট এইভাবে তৈরি হয়ে গেছে। এবং আমি বলি, এই যে চমক দেওয়ার কথা বললেন আপনি, চমক দেওয়ার কথা একটা সময় গিরিশ ঘোষকেও কিন্তু আনতে হয়েছিল দর্শক টানার জন্য, সেখানেও কিন্তু নাটকে চমক কোট আনকোট যদি বলি, সেটাও তো আমি একদম গিরিশ ঘোষের সময়কার আমি একটা কথা বলছি, সেটাকে কিন্তু মঞ্চের মধ্যে বল মানে আমি যেটা বলতে চাইছি সেটাকে কিন্তু পজিটিভ হিসেবেই নেওয়া উচিত। তার কারণ হচ্ছে কোথাও তো তার মানে এনিহাউ দর্শকের কাছে পৌঁছতে চাইছে যে আপনি আসুন, তারপর সে কি দেখাচ্ছে সেটা আলাদা বিষয়, তারপর সেটা যে দেখাচ্ছে সেটা তার ফিলোসফি, কিন্তু তার আগে কোথাও গিয়ে পাবলিসিটিটা কিন্তু ইম্পর্টেন্ট, যে কারণে আমাদের নাটক পিছিয়ে আছে। আসলে যে কারণে আমাদের নাটক পিছিয়ে আছে, আমরা যখন একটা ফিল্ম দেখি, আমি একটু বলি, আমরা যখন একটা ফিল্ম দেখি, সেই ফিল্মটা কিন্তু আমরা প্রথম তার ট্রেলার বা তার পোস্টার দেখি, আমরা কিন্তু প্রথমে ফিল্মটাকে কারোর থেকে শুনে কিন্তু প্রথমে দেখছি, এটা প্রথম বেরিয়েছে। আমরা কিন্তু প্রচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো সেইখানে যদি দেবশঙ্কর হালদার অভিনীত নাটক বা এইভাবে প্রচার করা হয় বা কোট আনকোট অন্য কিছু দিয়ে প্রচার করে, সেটা কিন্তু ক্ষতি নেই, কোথাও গিয়ে পৌঁছতে হবে তো আগে মানুষের কাছে, মানে কিছুই না। মানে একটা খুব ভালো বললো, একটা সিনেমার প্রোমো দেখছি যাতে আমি হিরো হিরোইন তথাকথিত আনকোট কোট আনকোট আমি কথাটা বলছি যে হিরো হিরোইন বা পরিচালক কারোর নাম আমি জানি না, প্রোমোটা হতে পারে আমি ক্যামেরার কাজ দেখে আমি আকৃষ্ট হলাম, হতে পারে। কিন্তু এবার ধরো প্রোমোটাতে তুমি দেখছো যে স্যার আমি তুমি বলে ফেললাম, তো আপনিটা অনেক বেশিক্ষণ চালাতে পারি না। তো এই যে একটা প্রোমো দেখছো তুমি, এবং দেখতে দেখতে ওখানে দেখছো ইরফান খানের, যদি নেই তিনি এখন, ইরফান খান অভিনয় করছে এবং ডিরেক্টরের নাম হয়তো সুজিত সরকার। হ্যাঁ, তো তখন না তোমার চোখটা একটুখানি নিজে থেকে আগে আটকে যায়। প্রথমেই দেখাল ইরফান খান অভিনীত, সুজিত সরকার পরিচালিত, তখন না তুমি আগে আটকে যাবে। অন্যটার সময় তুমি হয়তো আটকাবে না, প্রথমেই হয়তো তোমাকে ক্যামেরার কাজ বা কোন একটা অভিনয়, একটা দৃশ্য তোমাকে আকৃষ্ট করে তখন তুমি আটকে গেল। তো ওখানে তুমি দৃশ্য নয়, নাম দুটোতেই আটকে গেল। এবার তোমার এক্সপেকটেশন বাড়ছে যে এটা ভালো হবে হয়তো, আর প্রোমো সবসময় ভালো হয়, সিনেমা খারাপ হতে পারে, প্রোমো খুব ভালো হয় সবসময়। তো সেটা দেখে তুমি হলে যাবে, তারপর হয়তো হতাশ হবে বা খুশি হবে, কিছু একটা হবে। আসলে এটা তো মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি এটাকে খুব একটা মানে এইখানে সমস্যাটা কোথায়, যে নাটকগুলো এইরকম নাটক যেগুলো হয় সেগুলো তো অ্যাসেম্বল করে হয় আসলে মূলত, মানে এখানে দলের যে খুব বেশি ছেলে মেয়ে সবসময় থাকছে তা কিন্তু নয়। মানে যারা লিডিং এ কাজ করছে তারা কিন্তু ম্যাক্সিমাম সময় তারা বাইরে। হ্যাঁ, এবারে তার বাইরের মধ্যে যিনি আরো বড় নাম, তার নামটা প্রমোট করা হচ্ছে।
আমি এতটুকু বলতে পারি যে দেবর নাটক বা আমার নাটক বা রাজেশের নাটকের ক্ষেত্র, আমাদের দলের নাটকে আমি সবসময় দলের ছেলে মেয়েদের নিয়েই কাজ করার চেষ্টা করি। এরকম নয় যে বাইরের শিল্পীদের নিতে পারি না, নিইনি তা নয়। ধরো আমার একটা ক্যারেক্টার, এমন একটা ক্যারেক্টার যেটা আমার দলে নেই, একটা বয়স্ক ক্যারেক্টার দরকার, এবং সেটা আমি মেকআপ করে বয়সের ব্যাপারটা চুলের মধ্যে রং লাগিয়ে সেটা আমি খুব একটা প্রেফার করি না। এইবারে সে জায়গা থেকে একজন বয়স্ক একজন ক্যারেক্টার, সেটা আমি আমাদের আসানসোলের একজন কোন নাট্য দলের পরিচালক বা অভিনেতাকে বললাম যে আপনি করুন, সেটা হতে পারে। কিন্তু মানে সেটা আমার প্রয়োজন পড়লে, মানে প্রমোট করার জন্য উনি খুব বিখ্যাত অভিনেতা, ওনাকে আমি নিচ্ছি, তা কিন্তু আমি অন্তত করিনি এখনো পর্যন্ত। জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু এখনো পর্যন্ত করিনি। এবং সেটা না করেও শুধু দলের ছেলে মেয়েরা কাজ করেও আমাদের বেশ কিছু নাটক অত্যন্ত জনপ্রিয়, এবং তা কিন্তু গবেষণা ধর্মী, মানে জনপ্রিয় মানে পপুলার করার জন্য যা খুশি তাই করছি না, মানে যথেষ্ট খেটে খুঁটে, কোনোটা 8 বছর ধরে তৈরি হয়েছে, কোনোটা 7 বছর ধরে, দেবুর ক্ষেত্রেও তাই, রাজেশের ক্ষেত্রেও তাই, আমি জানি যত। তো আমরা কিন্তু চেষ্টা করি, আসলে এইখানেই সমস্যাটা, যে দলগুলোর মান, আমি আবারও সেই একই কথায় ঘুরে আসছি, দলগুলো নিজস্ব মান কতটা বৃদ্ধি পাচ্ছে, এবং এই দলের মান বৃদ্ধি বা দলের কাজ বৃদ্ধি, দলের কাজের মান বৃদ্ধি, এটা যতদিন না হবে ততদিন পর্যন্ত কিন্তু এই 1-2 জনের নাম দিয়েই কিন্তু থিয়েটারকে প্রমোট করতে হবে। এবং যদি সকলের খেটে খুঁটে নিজের, আসলে ওই নতুন প্রজন্ম তো আসছে না থিয়েটার খুব বেশি, মানে তারা তো আসছে মানে ওই কিছু একটা করে তারপরে থিয়েটারটা করবো, এই একটা প্রবণতা এখন ম্যাক্সিমাম না, মানে নতুন প্রজন্ম কিন্তু প্রচুর আসছে, প্রচুর নতুন জেনারেশন আসছে, কিন্তু তারা অন্য একটা চমক দেখতে চাইছে। সেই চমকটা থিয়েটার দিচ্ছে না বলে, সেই চকচকে জায়গাটা নেই বলে তাদের কাছে আর এইটা আর ঠিকঠাক লাগছে না। আসানসোলের দিকে আমার কাছে প্রায় প্রতিদিন একটি বা 2 দিন অন্তর একটি দুটি ফোন আসে, হ্যাঁ, এবং এই সব অঞ্চলে তো অনেক বেশি হিন্দি ভাষী মানুষরা রয়েছে, কলিয়ারি বেল্ট বা পাশেই ঝাড়খণ্ড, তো প্রচুর হিন্দি মানুষেরা ফোন করে, আমার দলও 1-2 জন হিন্দি ভাষী আছে। তো আমি জানি মানে, এবং ম্যাক্সিমাম তারা আসেন, এবং তারা আমি জিজ্ঞাসা করি যে কেন থিয়েটারটা, তারা বলে যে ওই অডিশন দিতে গেছিলাম, ওখানে বলেছে থিয়েটার শিখে আসো, মানে ম্যাক্সিমাম টিভির জন্য এখন থিয়েটার। হ্যাঁ, এইটা একটা খুব বড় যন্ত্রণার জায়গা, এইটা একটা বড় সমস্যার জায়গা, মানে থিয়েটারের জন্য থিয়েটার করতে আসছে, এবং থিয়েটারটা কি সেটা তো তাদের কাছে প্রচারই নেই। থিয়েটার মানে তারা শুধু অভিনয়টুকু বোঝে, হ্যাঁ, এবং কটা মঞ্চ করবে তারপরে, এবং কেউ কেউ আছে যারা এনএসডি যাওয়ার জন্য থিয়েটারটা করতে আসে, যে একটু যারা সিরিয়াস, যে এনএসডি তে 5খানা নাটক লাগবে চলো, এবং তারপরে ওই আলটিমেট করে তারা সিনেমার দিকে যাবে। আসলে থিয়েটারের ওই অ্যালবার্ট ক্যামু বলেছিলেন না যে থিয়েটারের আরেক নাম গবেষণা, তো ক্যামুর তো নামটা হয়তো সম্ভবত ভুল বলছি, তো থিয়েটারের আরেক নাম গবেষণা, হ্যাঁ, তো এই গবেষণাটা না বন্ধ হয়ে গেছে, সবাই স্টেপ খেলার চেষ্টা করছে একটা। আমি ঠিক এই জায়গা থেকে একটু থামিয়ে দিলাম, আমি 3 জনের কাছেই এই প্রশ্নটা রেখে আজকের অনুষ্ঠানটাও শেষ করব, যে এই যে গবেষণা, এই যে একটা লকডাউনে আমরা তো একটা অবকাশও পেলাম অনেকে, যে যাদের যা চাপ ছিল সেই কাজগুলো আমরা কমিয়ে আনলাম, কারণ আপনারাও যারা পেশাগতভাবেই নাটক চর্চা করেন তাদেরও হয়তো একটা দিনের পর দিন শো থাকতো, যার জন্য নতুন করে ভাবার সময় থাকতো না, গবেষণার সময় থাকতো না। সেই গবেষণাটা কি এই লকডাউনের এই সময়টা, যেটা আমরা অবকাশটা পেলাম, সেই কাজটা করতে নিয়ন্ত্রণ করবে কি মনে হয়? আমি ঠিক 3 জনের কাছে এই প্রশ্নটা রেখে আজকে শেষ করব। আমি রুদ্রদার থেকেই আসব। আচ্ছা বেশ, হ্যাঁ না, আমি বলছি যে আমার কাছে ক্লিয়ার হলো না বিষয়টা, আরেকবার প্লিজ। মানে আমি বলছি যে এই যে গবেষণার বিষয়টা, যেটা রুদ্রদা বলছিলেন, যে গবেষণাটা আমাদের হয়তো কমে যাচ্ছে কোথাও, এবং এই যে একটা আপনারা পেশাগতভাবেই তো নাটক চর্চা করেন, এবং আপনাদের একটা এত দিন যেটা ছিল, যে লকডাউনের আগে পর্যন্ত, যে একটা হিউজ শো হয়তো দিনের পর দিন, যার জন্য নিজেদের গবেষণা করার একটা তাগিদ বলুন, সময় বলুন, সেগুলোর একটা অভাব দেখা দিত, এবং এই যে লকডাউনে যে অবকাশটা পেলেন আপনারা সকলে, তাতে কি নতুন করে চিন্তা ভাবনা করার ক্ষেত্রে আরেকটু সময় পাওয়া যাবে, বা নিয়ন্ত্রণ করবে কি আগামী দিনে এই সময়টা, এই অবকাশটা, এটা যদি বলেন। প্রথমত হচ্ছে কি, আমি যতগুলো প্রোডাকশন করেছি আজ পর্যন্ত, সবকটা প্রোডাকশনের আগে আমি প্রচুর সময় দিয়েছি। ধরুন আজ এইবার যে প্রোডাকশনটা করবো সেটা ধরুন 1.5 বছর ধরে আমার মধ্যে চলে, তার মধ্যে হয়তো আবার আগে প্রোডাকশনটা আমি নামিয়ে ফেলেছি, তারও আগে 1.5 বছর ধরে সেই প্রোডাকশনটা চলেছে। তো তারপরে যে গবেষণা যেটা কথা বলা হচ্ছে, গবেষণা ধর্মী কাজের পরিসর তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে নেই।
কিংবা ওরকম ধরনের আর্টিস্টও নেই। এই যে বলছে না যে পেশাগতভাবে আমরা কেউ নিতে পারছি না, মানে কেউ নিতে চাইছে না কিংবা দিতে পারছি না সেই স্পেস। সুতরাং যদি গবেষণা করতে হয় সেটা তাহলে ইন্ডিভিজুয়াল গবেষণা হবে। যদি গবেষণা হয় থিয়েটারের গবেষণা, তাহলে হচ্ছে 10 জন মিলে একই সাথে বসবো এবং একই সাথে গবেষণার কাজ করবো। ঠিক আছে? তো এবার যদি আমি আসি যে আমি কিছুদিন আগে যখন চেকআপ নামিয়েছি, চেকআপের কাজ করেছি, তার আগে আমি দীর্ঘদিন ধরে চেকআপ নিয়ে জানতে চেষ্টা করেছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, বিভিন্ন বিভিন্ন কাজ দেখেছি, তার বই পড়ার চেষ্টা করেছি নিজের মতো করে, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন ইন্টারভিউ শুনেছি। সেটা আমার নিজস্ব, এবং সেইগুলো যখন আবার আমার অ্যাক্টরদের কাছে দিয়েছি, তারা কেউ নিতে পেরেছে, কেউ নিতে পারেনি। গবেষণাটা মূলত এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল গবেষণার কাছে পৌঁছেছে। কারণ আমাদের কাছে থিয়েটার ল্যাবরেটরি নেই, হ্যাঁ, আমাদের কাছে সেই পরিসর নেই। সৌম্যবাবু যেটা চেয়েছিলেন কিংবা যে জন্য রেপার্টরি হওয়ার চেষ্টা হয়েছিল, সেইটা নেই, আমাদের সেই জায়গাটাই নেই। আমরা এখানে 3 জন কেউই সেই জায়গাটা দাঁড়িয়ে নেই, কারণ আমরা দিতে পারিনি। আমাদের যারা সিনিয়ররা আছে তারাও কেউ দিতে পারেনি। কেউ তাদের মতো করে, ধরুন লালদা তিস্তাপাড়ের বৃত্তান্ত অতদিন ধরে কাজটা করে তারপরে করতে পেরেছেন, কিন্তু ওরকম কমিটেড লোক কোথায়? আজকে আমি ভাবছি যে থিয়েটারটা করে বাজবো, কিংবা আমার পাশে যে আরেকজন দাঁড়িয়ে আছে সে হয়তো ভাবছে যে থিয়েটারটা করে বাজবে, কিন্তু আরো 10 জন তো আছে, সে 10 জন কি ভাবছে? কিছুই ভাবছে না। এবার যদি আসি আমি লকডাউন, পরবর্তী স্টেপ যদি লকডাউন আসে, তাহলে লকডাউনে প্রথম কথা হচ্ছে কি মেমোরিও লকডাউন হয়ে যাওয়ার কথা। কারণ একা থাকাটা একটা মানুষের কাজ হতে পারে, মানে কেউ কোনো মানুষ আছে যে একা থাকতে ভালোবাসে, যে আমি একা থাকবো, একা দেখবো, একা ভাববো, ইত্যাদি। তো আমার কোথাও ক্রাইসিস তৈরি হয়েছে একটা সময় পর্যন্ত। একটা সময় পর্যন্ত আমি সিনেমা দেখেছি, বিভিন্ন বই পড়ার চেষ্টা করেছি, কিন্তু একটা সময় পরে মনে হয়েছে যে না, আমি তো প্র্যাকটিক্যাল ফিল্ডের ছেলে, কিংবা আমি তো প্র্যাকটিক্যালি কাজ করার ছেলে, আমি তো প্র্যাকটিক্যালি কাজ করি, আমি একজন পারফর্মার এবং ডিরেক্টর। তো আমার কোথাও ক্রাইসিস তৈরি হয়েছে, ঠিক আছে? সেই জন্য আমি বিভিন্ন জায়গা ঘোরার চেষ্টা করেছি। মানে এই লকডাউনের মধ্যেও লকডাউনটা খানিকটা সামলে নিজে ঘুরতে গেছি, এবং কাউকে যদি সঙ্গ পেয়েছি নিয়েছি। এইবার যদি গবেষণা বলতে হয় এবং এই লকডাউনকে যদি আমি কোথাও মানে নিজের হাতিয়ার করতে চাই, তাহলে না সেটা খুব জটিল হবে। হ্যাঁ, মানে লকডাউন কোথাও মানুষকে তো ইন্ডিভিজুয়াল করে দিয়েছে এবং আরো জটিল করে দিয়েছে মানুষকে, ঠিক আছে, করতে বাধ্য। কারণ এতদিন ধরে একটা মানুষকে মানে যাদেরকে উড়ে বেড়ানোর কথা ছিল, মানে যে মানুষগুলো উড়ে বেড়াচ্ছিল এতদিন ধরে, যাযাবরের মতো হওয়ার কথা ছিল, সেই মানুষগুলোকে কোথাও না একটা জায়গা বন্ধ করে দিয়েছে। সুতরাং মানুষগুলো না মানে যেমন ওই মানে পাখিকে যেমন খাঁচায় বন্দি করে দিলে যেমন হয়, যেমনটা ফিল হয়, কখনো কখনো মনে হয় যে এইটা ঘটছে। তো এরকম অবস্থা হচ্ছে আমাদের প্রত্যেকে। সুতরাং জটিল অবস্থা। তো আমার যদি এরপরে গবেষণা করতে যাই, আমি কাজ নিয়ে গবেষণা করতে চাই, তাহলে কেউ নিতে পারবে, কেউ নিতে পারবে। আর কোথাও মনে হতে পারে যে দারুণ সহযোগিতা করলো, কারণ আমি ইন্ডিভিজুয়াল থাকলাম, আমি ভাবতে সহযোগিতা হলো যে আমার পরের কাজটা কিভাবে হতে পারে, স্টেপ কি হতে পারে, জার্নিটা কি হতে পারে, কিংবা একত্রিত হওয়ার একটা চেষ্টা। যে এরপরে এই লকডাউন কোথাও ক্রাইসিস তৈরি করছে এবং বলছে যে একসঙ্গে হও, প্রচুর মানুষ একসাথে হও। তাই জন্যই আমরা এই 4-5 জন, 10 জন, 20 জন, 30 জন একসাথে হওয়ার চেষ্টা করছি ফোনে, কিংবা এরকম ইয়েতে, এই যে আমরা এই মেসেঞ্জারে কথা বলছি, এখন রেকর্ডিং চলছে। তো এটাও একটা গবেষণার মধ্যেই পড়ছে বলে আমার মনে হয়। বেশ, অনেক ধন্যবাদ। রাজেশদার কাছে একই প্রশ্ন নিয়ে, যে এই যে লকডাউনের এই অবকাশটা ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করবে কিভাবে থিয়েটারের ক্ষেত্রে পেশাগতভাবে? রাজেশদা শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে, বল। হ্যাঁ যাচ্ছি, বল। হ্যাঁ, আমি যে প্রশ্নগুলো করলাম শোনা গেল? হ্যাঁ শোনা গেল। হ্যাঁ, আমি আপনার কাছে ওইটাই। দেখো এই লকডাউন, দেখো আমার কাছে লকডাউনে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে প্রথম 2 মাস লকডাউনটা আমার খুব ভালো লেগেছে, মানে 1.5 মাসের মতো ভালো লেগেছে। হচ্ছে মানে প্রতিনিয়ত শো, প্রতিনিয়ত রিহার্সাল। এই লকডাউনটা আমাকে মনে হচ্ছিল যে একবার ফিরে তাকাই যে কিভাবে কাজ করে এসেছে এবং ভবিষ্যতে কাজ একটা বড় স্পেস, একটা আর্টিস্টের একটা নিজস্ব স্পেস দরকার হয়। সেটা কখনোই রেগুলার শো, সংগঠন চালানো, এই সবগুলো স্পেসটা সবসময় দিয়ে উঠতে পারে। কিন্তু সেই স্পেসটা পেয়েছি, প্রথম 1.5 মাস সেই স্পেসটা পেয়েছি। কিন্তু সেই স্পেসটা পাওয়ার পরে আলটিমেট তো ওই যে দেবু বললো, আলটিমেট তো পারফর্মার আমরা।
সেই স্পেসটা পাওয়ার পর যখন বুঝেছি যে এইভাবে কাজ করা যেতে পারে, তখন যখন কাজটা করা যাচ্ছে না, যখন সেই কাজটা পাশের মানুষটার সাথে শেয়ার করা যাচ্ছে না মানে ফোনে তো সেভাবে শেয়ার হয় না, সরাসরি কথা আদান প্রদানের মাধ্যমে হয়, যখন ওই 10টা মানুষ বসে আবার নতুন একটা স্বপ্ন, নতুন একটা ভাবনা ভাবতে পারছি না, তখন একটা বড় ক্রাইসিস তৈরি হচ্ছে, যে ক্রাইসিসের মধ্যে এখনো যাচ্ছে। মানে সেই ক্রাইসিসটা দূর করার জন্য কখনো ফিল্ম দেখার চেষ্টা করছি, কখনো প্রচুর বই পড়ছি। আমি প্রচন্ড ভাবে কম্পিউটার নিয়ে থাকা পছন্দ করি, প্রচন্ড ফটোশপের কাজ করি, সেগুলো করছি, কিন্তু কোথাও গিয়ে তার তো ইমপ্লিমেন্টেশন একটা জায়গা আছে যে আমি এটা ভেবেছি বা এরকম হতে পারে, সেটা তো একটা প্রয়োগ আছে। সেই প্রয়োগের জায়গাটা যখন আমি দেখতে পাচ্ছি অনিশ্চিত, কবে খুলবে আমি জানি না, তখন একটা চাপা ফ্রাস্ট্রেশন কাজ করছে, একঘেয়ে হয়ে যাওয়ার একটা কাজ করছে। কিন্তু চেষ্টা করছি এর মধ্যেও যেন নিজেকে আরেকটু এনরিচ করা যায়, নতুন কিছু তৈরি করার রসদ এর মধ্যে যদি গঠন করা যায়। একমাত্র প্রচেষ্টা ছাড়া তো কিছু বলার নেই, কিছুই বলার নেই আর এই সময়টা। আমার মনে হয় এই লকডাউনের পর একটা নতুন কিছু আমাদের অনেকের মাথা থেকে বেরোবে, কারণ আমরা একটা দীর্ঘ সময় শুধু নিজেদের নিয়ে আছি, দীর্ঘ সময় আমাদের সংগঠনের দায় নেই, শোয়ের দায় নেই, দলের ছেলে মেয়েদের দায় নেই। এই যে নিজেদের সাথে নিজের থাকা, এটা একটা রূপ পথ নিশ্চয়ই বেরোবে। অনেক ধন্যবাদ। আমি রুদ্রদার কাছে আসবো। রুদ্রদা, ঠিক একই প্রশ্ন আপনার কাছেও, যে ঠিক কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে এই লকডাউন, এই অবকাশ? এটা লকডাউন মনে হয় 22 তারিখে প্রথম শুরু হয়েছিল, মানে আমাদের পশ্চিমবঙ্গে মার্চে। সেদিন আমি দাড়ি কেটেছিলাম প্রথম, মানে অনেকদিন পরে গিয়ে দাড়ি কেটেছিলাম, প্রেস্টেজ হয়ে চুল টুল কেটে বাড়িতে এসেছি। তারপরে আবার আমি দাড়ি কাটলাম আজ থেকে 7 কি 8 দিন আগে, মানে বড় সড়ো দাড়ি টাড়ি হয়ে গেছিল, একটা অন্যরকম ফিল হচ্ছিল। জীবনে প্রথমবার ওই অতদিনের একটা দাড়ি, হ্যাঁ, অন্যরকম দেখতে নিবে লাগছিল, একটা অন্যরকম ফ্লেভার একটা। প্রথম আমার এই লকডাউনে আবার প্রাপ্তি। আচ্ছা, তারপরে 27শে মার্চ হয়ে যাওয়ার নিয়ে 22শে মার্চের পরে আমাদের না 27শে মার্চে অন্তরঙ্গ উৎসব ছিল, এবং সেটা এবারে 2 দিন ধরে ছিল। আমাদের এই শহর বা এই জেলার প্রায় 9টি দল তাতে অংশগ্রহণ করার কথা ছিল অন্তরঙ্গ নাটক নিয়ে, এবং একটি দারুণ সেমিনার ছিল, যেটা অন স্টেজে ব্যাক স্টেজ নাম দিয়ে একটা সেমিনার ছিল, এবং তাতে যত তারা ব্যাক স্টেজে বিভিন্ন দলে কাজ করে তাদেরকে নিয়ে একটা খুব মানে অন্য রকম ভাবে একটা সেমিনার গ্রাফ করা হয়েছিল। আলটিমেটলি হলো না সেগুলো। তো আমি না মানে লকডাউনটাতে আমি ভালো সিনেমা দেখা বা এগুলো প্রচুর ভেবেছিলাম করব, প্রচুর বই টই নিয়ে আমি আমার বেডরুম থেকে আমার দলের ঘরে শিফট হয়ে গিয়েছিলাম, এখানে দীর্ঘদিন ছিলাম। তো আমি একটা ঘরে বেশি দিন থাকতে পারি না, মানে খুব সমস্যা হয় আমার, কাজ হয় না। তো আমি দলের ঘরে গিয়ে শিফট হয়ে গেলাম। হ্যাঁ, কয়েকটা দিন টিভি দেখার পরে মনে না এটা হচ্ছে না। তো করার পরে আমরা ওই কত তারিখ ওটা, হ্যাঁ 7ই এপ্রিল, হ্যাঁ, যেদিনকে প্রথমবার ওই অমিতাভ বচ্চনরা যেদিনকে একসাথে একটা কোলাজ করে বার করলেন না ভিডিও, তারা ওই একই দিনে আমরাও 7ই এপ্রিলই আমরাও আর না করোনা নামে একটা প্রোডাকশন সেটা বার করলাম সচেতনতা তো। আমি একই পদ্ধতি, সবাই নিজে বাড়ি থেকে করলো, যদিও নিউজ পেপার বললো আমরা অনুপ্রাণিত হয়েছে অমিতাভ বচ্চনদের থেকে। তো একই দিনে দুটো প্রকাশ পেয়েছে, তবু কি করে অনুপ্রাণিত হলো আমি জানি না। এখানেই ওই সমস্যাটা, ওই যে বড় মানুষ নিউজ পেপার বলছে, তোমার ভাই নিউজ পেপার বলছে তো, হ্যাঁ তবু বলেছে, কিন্তু বলছে তো ভুল বার্তা দিচ্ছে, এটা বলছে। আচ্ছা, তো তারপরে 12ই এপ্রিল আমরা একা চর্যাপদ আমি নেমে আর একটা কাজ করি, যেখানে আমাদের এই মহল্লা কক্ষগুলো যে একা রয়েছে, শুধু আমরা নই, আমাদের মহল্লা কক্ষ, সেট, লাইট সবই একা রয়েছে, সেই নিয়ে একটা প্রোডাকশন। আমরা প্রতি বছর রবীন্দ্রনাথ নজরুল জয়ন্তী করি, সেইটা এবারে 3-6 দিন হয়ে গেল, কারণ ইন্টারনেটের মাধ্যমে আমরা দক্ষিণের বারান্দার গুলবাগিচা নাম দিয়ে 6 দিনের করলাম। তারপরে 7ই মার্চ আমরা 7ই জুন 5ই জুনে বিশ্ব পরিবেশ দিবস ছিল, সেটা নিয়ে নেচার বলে একটা প্রোডাকশন আমরা করলাম। সে সবটাই লকডাউনের শর্ত মেনেই, সবাই বাড়ি থেকে পাঠালো, সেটাকে মোবাইলে এডিট করে সবটা করা হলো। আর যেটা আমরা করলাম লকডাউনের মধ্যে 26 দিন ধরে, মানে 31শে মে থেকে 30শে জুন পর্যন্ত চলছে এখনো। আজকে রাজেশের বক্তব্য রয়েছে, মানে আমরা 26 জন নাট্যবক্তার সাথে বাংলাদেশেরও 1-2 জন রয়েছেন। তো এইভাবে আমরা একটা আলোচনা, মানে রেকর্ডেড তারা ভিডিও পাঠাচ্ছেন, সেটাকে এডিট করে তারা আমরা দিচ্ছি। এবং সুতরাং বোঝাই যাচ্ছে যে লকডাউনের মধ্যে না আমি বসে থাকিনি, মানে আমি কনস্ট্যান্টলি কাজ করে গেছি। সুতরাং বরঞ্চ চাপটা অনেক বেশি হয়েছে, কারণ অন্য সময় দলের অন্যান্য ছেলেমেয়েরা কাজটা ভাগ করার চেষ্টা করে, তো
এই সময় তো ওই মানে করে এটা দিলি ওটা দিলি এগুলো তো হয় না, সামনাসামনি থাকলে একটা অন্যভাবে হয়। ঠিক ঠিক ঠিক। তো ওই আলটিমেটলি নিজের ঘাড়ে চাপটা পড়ে যাচ্ছে, কিন্তু ওই বসে থাকতে পারিনি লকডাউনের সময়। এবং এই লকডাউন পরবর্তী সময় আমি আমার সেমিনারটা যেমন চালিয়ে যাবো, মানে ওটা হয়তো প্রতিদিন থাকবে না, কিন্তু প্রতি মাসে একটা বা দুটো করে আমি চালিয়ে যেতে পারবো। মানে এটা লকডাউন উঠে গেলেও চলবে, কারণ আমি এখান থেকে কিন্তু এটা খুঁজে পেলাম। কারণ দেখবে যে কলকাতায় বিখ্যাত সব নাট্য ব্যক্তিত্ব কি বাংলা সাহিত্যের ব্যক্তিত্বরা যখন বাংলা একাডেমি বা তৃপ্তি মিত্রে তারা ভাষণ দেন, সেমিনারে বলেন, তখন ওই যেই দল অ্যারেঞ্জ করে তারাই বসে থাকে, এবং যারা সেমিনারের অন্যান্য বক্তা তারা বসে থাকেন, তাদের দলের এক দুজন সাঙ্গপাঙ্গ বসে থাকে। কিন্তু আমার এর মাধ্যমে বেশ কিছু মানুষের কাছে পৌঁছাতে পারছি, আমি অনেক নতুন দর্শক পাচ্ছি। তো আমি এটা বন্ধ করবো, এক নম্বর এটা চলবে। লকডাউন আমাকে এইটা দিল খুঁজে, যে এই একটা নতুন ধারা খুঁজে দিল। ছোট ছোট ছবি যেগুলো আমরা করছিলাম সেগুলো আমরা করতে পারি, মানে যদি সেটা কোয়ালিটি থাকলো অবশ্যই সেটাও কাজ করতে পারি। আর থিয়েটারের ক্ষেত্রে যেটা আমার মনে হয়, ওই জলে না পড়লে সাঁতার শিখবো না, সেই সময় আমরা নামলে পরেই বুঝতে পারবো আমরা কি চাইছি। কারণ ওই মানে কোনো সমস্যায় পড়লে তো আমরা সমাধানটা তখন খুঁজি। তো আমরা সমস্যাটা এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা কাজটা করতে পারছি না, এবং আমরাও ওয়ার্ক ফ্রম হোম করে যাচ্ছি একইভাবে, কিন্তু বিনা অর্থে করছি আমরা ওয়ার্ক ফ্রম হোম। হ্যাঁ, আসলে যখন এমনি অন স্টেজে কাজ করি তখনও যে খুব অর্থ নিয়ে করি তা তো নয়, তখন ওই প্রায় বিনা অর্থেই করতে হয়। মানে আমাদের নাটক করে 2-3 জন মানুষ খুব টাকা পায়, মানে যাদের জন্য আমরা থিয়েটার করি। তারা হচ্ছে লাইটের যিনি আছেন তার জন্য থিয়েটার করি, যিনি সেটের গাড়িটা বয়ে নিয়ে যান তার জন্য আমরা থিয়েটার করি, যিনি সাউন্ডের তার জন্য থিয়েটার করি। যারা থিয়েটারটা করছি সরাসরি তাদের জন্য আমরা থিয়েটারটা করি না, মানে তারা কিছু পাই না, এরা পায় হ্যাঁ অর্থটা। তো এখন তারা পাচ্ছেন না, আর আমরা তো এখনো পাচ্ছি না, তখনও পাই না খুব একটা বেশি। তো সে মানে এইটা নিয়ে খুব একটা, কিন্তু ওই নতুন কিছু একটা পদ্ধতি করতে হবে, এবং না জেনে থিয়েটার করাটা তখন কিন্তু বন্ধ করতে হবে। কারণ এই লকডাউন বুঝিয়ে দিয়েছে অন্তত যে চোখে আঙুল দিয়ে পেশাদারি না হলে পরে কোন পর্যায়ে যেতে পারে। আমরা যদি পেশাদারিত্ব আমাদের মধ্যে থাকতো, আমরা যদি পেশাদারি ভাবে ঠিকঠাক করে কাজ করতে পারতাম, হয়তো আমাদের কিছু পুঁজি থাকতো, হয়তো কিছুটা আমরা জমিয়ে রাখতে পারতাম, আমরা কিছুই জমা দিতে পারি। ফলত ভবিষ্যতে ওই না মানে যেটা হয় যে ধরো চন্দননগর রবীন্দ্র ভবনে ক্লাসিক্যাল প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ কখনো দেখেছো পাড়ার প্রতিবেশী যিনি ওই বাথরুমে গান গান তিনি উঠে ক্লাসিক্যাল প্রোগ্রাম করছে, এবং তুমি 200 টাকা দিয়ে টিকিট কেটে যাচ্ছ? যাবে না, হ্যাঁ যাবে না। পাড়ার প্রতিবেশী করুক আর যোগুদাই গান করুক, তুমি যাবে না, বা নাচ দেখতে যাবে না ক্লাসিক্যাল নাচ। হ্যাঁ, এবং ক্লাসিক্যাল প্রোগ্রামের সময় যারা গান করছেন তাদের যিনি তবলা বাজাচ্ছেন তিনিও জেনে তবলা বাজাচ্ছেন, যিনি তানপুরা বাজাচ্ছেন তিনিও জেনে তানপুরা বাজাচ্ছেন, সবাই ট্রেন। থিয়েটারে না সেসব নেই, সবাই পারে। এই পাড়াটাকে বন্ধ করতে, মানে অন্তত লকডাউন আমাদের এটা শিখিয়েছে যে আমরা কোন পজিশনে দাঁড়িয়ে আছি, কোথায় দাঁড়িয়ে আছি, এটা হওয়া প্রয়োজন ছিল বলে মনে হয়। হ্যাঁ একদম তাই। এবং তুমি হয় জানো নয় জানো না, মানে আমি জানি না, মানে এবার অনেকে বলবেন, তা আমাকে একজন বন্ধু বলেছিলেন যে আমি এক জায়গায় বললাম যে তাহলে কি জুট মিলের শ্রমিকেরা আন্দোলন করবে না থিয়েটার নিয়ে? ক্লাসিক্যাল গান গিয়ে করুক তারা, জুট মিলের শ্রমিকেরা ক্লাসিক্যাল গান গিয়ে আন্দোলনটা, কি অসুবিধা আছে? তারা নাচের মাধ্যমে আন্দোলন করে, নাচেও তো প্রতিবাদের অনেক কিছু রয়েছে, অনেক কিছু নাচের মাধ্যমে। থিয়েটার নিয়ে তোকে আন্দোলনটা করতে কে মাথা দেবে? এটা খুব সস্তা নাকি? না মানে এটা তো না রুদ্রা, এটা তো সত্য যে এটা তো মেনে নিতে হবে যে মানে এই নাটকই একটা সময় হাতিয়ার হয়ে উঠেছিল আমাদের পথ পরিবর্তনের জন্য। মাঠে নামতে হয়েছিল এবং সরাসরি মানুষকে কথা বলা যায় এটা দিয়ে। হ্যাঁ একদম তাই, মানে ডান্স দিয়ে তোমার সেই আঙ্গুল টাঙ্গুল দিয়ে আর এই নাটক ইজি টু অ্যাক্সেস হয়ে যাওয়ার জন্যই আজকে কিন্তু প্রফেশনাল জায়গায় পৌঁছতে পারছে থিয়েটার। একদম এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি। হাতিয়ার হোক, সব হোক, ঠিক আছে। সে তো উকিলরা, চিত্তরঞ্জন দাসও তো বিপ্লবীদের হয়ে লড়াই করেছিল, হ্যাঁ সেটাও তো হাতিয়ার ছিল, বিপ্লবীদের একটা হাতিয়ার ছিল। যেসব উকিলরা বিপ্লবীদের জন্য লড়াই করেছিল, হ্যাঁ তো সেই সময় কোর্টে দাঁড়িয়ে, তাহলে ওটাও তো বিপ্লবের হাতিয়ার ছিল। যারা বিপ্লব, আমি উকিল হয়ে গিয়ে কালো কোট পরে চলে গেলাম, আমাকে কোর্ট ঢুকতে দেবে না? হ্যাঁ প্রচুর, কেন গান শুনে মানুষ উদ্বুদ্ধ হয়নি? গণনাট্যের গানগুলো মানুষকে উদ্বুদ্ধ করেনি? সলিল চৌধুরীর গান মানুষকে উদ্বুদ্ধ করেনি? তাহলে তুই আয় গাইতে শুরু করি, তুই আমি মিলে হারমোনিয়াম নিয়ে বেরিয়ে পড়ি, লোক আরে কি ভালো বলে টিকিট কাটে। থিয়েটার থেকে ইজি অ্যাক্সেস করে দেওয়া হয়েছে, আমার এখানে সমস্যা। আমরা আজকে একদম শেষ দিকেই চলে এসছে, সময়ও প্রায় শেষ হয়ে এসছে। আমার আজকে যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে, যে আজকের আড্ডাটা
আমরা খুব প্রাণ খোলা একটা আড্ডা পেলাম, এবং সব থেকে বেশি যে আমরা কেউ কাউকে চিনি না, মানে আমি অন্তত তিনজনের কাউকেই চিনি না, কিন্তু অদ্ভুত একটা পরিবেশ পেলাম যেখানে খুব সহজে অনেক কথা বলা গেল। এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের যে আড্ডাটা, যে আলোচনার যে বিষয়, সেটা তো মানে শেষ হতে থাকবেই না, মানে যতই সময় দেওয়া হোক শেষ হবে না, কিন্তু আমাদের তো একটা সময়ের মধ্যে রাখতে হবে বিষয়টাকে, তাই জন্য শেষ করতে হচ্ছে। এবং আমি তিনজনের কাছে অনুরোধ রাখবো যে পরবর্তী ক্ষেত্রে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবার একটা আড্ডা বা আলোচনা, যদি আপনারা রাজি থাকেন, তাহলে অবশ্যই হতে পারে। একদম। এবং এটা আমার কাছে আজকের আড্ডা, আজকের আলোচনা অনেক বেশি সমৃদ্ধ হওয়ার। সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা আপনাদের এত ব্যস্ততার মধ্যেও এই সময়টুকু আমাকে দিলেন, এর জন্য প্রত্যেককে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আর দর্শক বন্ধুদেরও কৃতজ্ঞতা যারা থাকলেন পাশে। নমস্কার।